আজকের গল্প অশরীরী, লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। আর সকলের বিবৃতি শেষ হইলে শৈলেনের উপর তাগাদা হইল। এবার এ বিষয়ে তোমার কি অভিজ্ঞতা আছে বলো? শৈলেন বলিল, আমায় বরং ছেড়িয়ে দাও। সুধেন প্রশ্ন করিল, তার কারণ? শৈলেন বলিল, আমি যদি কিছু বলিতে যাই তোমরা তার মধ্যে নিশ্চয়ই কোনো গল্পের প্লট আছে মনে করে বসো। ফলে এমন সন্দেহের সঙ্গে প্রত্যেক কথাটি শোনো তোমরা, আমি বলে কোনো আরামই পাই না। কোথায় ভরা বিশ্বাসে মন দিয়ে শুনবে, না কেবলই আমার প্লটের ফাঁকি ধরে ফেলবার চেষ্টা? যখন সত্যি কোনো গল্প হাঁকড়াই তখন এটা সহ্য করা যায়, কিন্তু যখন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করছি তখনও যদি। তারাপদ বলিল, এতে অভিমানের কিছু নেই, এ তোমাদের প্রায়শ্চিত্ত। তোমরা লেখকরা সামান্য অভিজ্ঞতাকেও ঘুরিয়ে ফিরিয়ে সচেতন, অচেতন, অবচেতন নানা রকম জিনিসের দোহাই দিয়ে এমন একটা জিনিসে দাঁড় করাও যে তোমরা যে কোনো সত্যের যথাযথ রূপ বজায় রাখবে এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সুধেন বলল, ও বেচারাদের মুশকিল আছে। সত্যের যথাযথ রূপ বজায় রাখলে ওদের আর পেট চলে না। তোমরা চাও রস, সত্য কথায় তা মোটেই নেই। যুধিষ্ঠিরের সমস্ত জীবন আগাগোড়া দেখে গেলে মাত্র একটিবার রস বা রসিকতার সন্ধান মিলবে। যখন তিনি ইতিগজ বলেছিলেন, অবশ্য কখনো রসের অপব্যয় করেননি বলে রসিকতাটা একটু মারাত্মক রকম হয়ে জমে উঠেছিল। নাও শৈলেন, এই চমৎকার রাত্রের উপযোগী একটা গল্প ফাঁদো। ব্যক্তিগত অভিজ্ঞতা হয় ভালো, আর গালগপ্প হয় আরো ভালো। এক ভুতুড়ে রাত্রির রুদ্ররসে আমরা একটু ডুবে থাকতে চাই। সুধেন ব্যাপারটা ভালো করিয়া গায়ে জড়াইয়া উঠাইয়া সুটাইয়া বসিল। শৈলেন বলিল, না, মিথ্যেবাদী বলে ক্রমেই যেরকম বদনাম হয়ে যাচ্ছে, আর সত্যিকারের অভিজ্ঞতাই একটা বলি। সুধেন বলিল, আমার গা শিউরানো চাই, কিন্তু সেই জন্যে আমি গা আর মন দুটোকেই মুড়ি দিয়ে তৈর হয়ে বসে রয়েছি। শৈলেন বলিল, যাতে আমার সমস্ত শরীর অসাড় করে সংজ্ঞা লোপ করে দিয়েছিল, তাতে তোমার গায়ে একটুও কাঁটা জাগাতে পারবো না, এত বড় বীর তোমায় আমি মনে করি না। একটু চুপচাপ হয়ে গেল। অলৌকিক গল্পের উপক্রমণিকা হইতেছে মৌনতা। গল্প বলিবার বা শুনিবার আগে লোকে যেন অনুভব করে সে একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করিতেছে। চকিত হইয়া একটু থমকাইয়া দাঁড়ায়। শৈলেন দূর ভবিষ্যতে কোথায় যেন একটু চাহিয়া রইল, তারপর ধীরে ধীরে আরম্ভ করিল। ব্যাপারটা ঘটে ছোটনাগপুর সাইডে একটা জায়গায়, একটা ডাক বাংলো। জায়গাটার নাম আর খুলে বললাম না। রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একটার একটা এই ডাক বাংলোর কথা বলছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস। ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি, একটা জঙ্গলের চার্জ নিতে হবে। মোটর বাসে চলেছি। শীতের সময় বেলা প্রায় 4টের সময়ই দিন মলিন হয়ে, দূরে আকাশের কোলে এমুড়ো ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের মোটর এগুবার সঙ্গে সঙ্গে
স্পষ্ট হয়ে উঠতে লাগলো, যেন বিরাট কায় কি একটা এতক্ষণ শুয়েছিল আমাদের এগুতে দেখে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে হবে আমাদের। ভয়, আগ্রহ, বিস্ময়ের সঙ্গে সঙ্গে বেশ একটা কৌতুক বোধ করছিলাম। প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকা বাঁকা পথ বেয়ে উঠতে আরম্ভ করলাম। যখন প্রায় শিখর দেশে পৌঁছেছি, আমাদের মোটর গেল বিগড়ে। সারাতে দেরি হবে, রাত্রি হয়ে যাবে। সান্ধ্য পাহাড়ের শোভা দেখবার জন্য আমি মোটর থেকে নেমে খানিকটা তফাতে একটা পাথরের চাঁইয়ের ওপর গিয়ে দাঁড়ালাম। পেছনে রয়েছে একটা খাড়া শিখর, আর সামনে সামনে গভীর খাদ। খুব গাঢ় হয়ে আসতে লাগলো। একটা অস্বস্তিকর অনুভূতি মনটার উপর জেঁকে বসতে লাগলো। চারিদিকে পাহাড়ের ঢেউ, নিস্পন্দ, নিস্তব্ধ, রহস্যময়। অত বড় একটা বিরাট ব্যাপারের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র আর অসহায় বলে মনে হতো না। যে একটা সন্ত্রস্ত ভাব। যদি পাহাড়ের ওপর কোনো সন্ধ্যা বা রাত্রি না কাটিয়ে থাকো তো বুঝতে পারবে না। অন্ধকার ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো যে বিরাট কায় জীবটা খানিকটা আমাদের দেখে জেগে উঠেছিল, তারই গর্বে আস্তে আস্তে জীর্ণ হয়ে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন মগ্ন হয়ে রয়েছি, হঠাৎ ডান দিকে আগুনের ভাটার মতো প্রকাণ্ড দুটো চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো একটা উৎকট আওয়াজ চারিদিকে কাঁপিয়ে উঠল। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন একেবারে বিদ্যুৎ খেলে গেল। আমি পাথরের ওপর থেকে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সুধেন একটু উৎসুকভাবে প্রশ্ন করিল, হঠাৎ মতো চোখ নিয়ে চিৎকার করে উঠল, তোমার কল্পনার অজগর বাস্তব হয়ে পড়লো নাকি? শৈলেন একটু হাসিয়া বলিল, তখনই নিজের কাছে লজ্জিত হয়ে পড়লাম। ব্যাপারটা আসলে এই যে মোটর তৈর হয়েছে, ইলেকট্রিক হর্ন দিয়ে হেডলাইট জ্বেলেছে, সামনের একটা পাথরের গায়ে তার আলো ঠিকরে পড়েছে। হাসি পেল, ভয় এমন তন্ময় করে সব ভুলিয়ে দেয়। এক্ষুনি যে কোন অতলে তলিয়ে যেতাম। মোটরে এসে উঠলাম। পাহাড়ের পথ দুই চক্ষু দিয়ে খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে মোটর নামতে লাগলো। কেন জানি না, ওই যে সন্ধ্যায় কেমন একটা অহেতুক ভয়ের ছাপ মনের ওপর পড়ল। কোনো মতেই যেন তার কাটতে চায় না। আমার যে আজকের রাত্রিটা একলা একটা ডাক বাংলোয় কাটাতে হবে, এই চিন্তাটা আমায় পীড়া দিতে লাগে। বরাবরই কেমন যেন অন্যমনস্ক আর মনমরা হয়ে রইলাম। বিপদের ওপর বিপদ। মোটর আর একবার বাগড়া দিল। আরো প্রায় কোয়ার্টার তিনেক গেল। পাহাড় থেকে যখন নামলুম তখন দিব্যি রাত হয়ে গেছে। আর যখন ডাক বাংলোর সামনে পৌঁছলো, কবজি উল্টে হাত ঘড়িতে দেখি 9:30। শীতের 9:30কে গভীর রাত্রি বলতে হয়। সে নিশুতি আবেষ্টনীর মধ্যে প্রায় দুপুর রাতে সামিল। ড্রাইভার কয়েকবার ঘন ঘন হর্ন দিলে কোনো সাড়া নেই। ড্রাইভার বললে, মোটর প্রায় ঘন্টা চারেক লেট হয়ে গেল, কিপার গ্রামে চলে গেছে নিশ্চয়ই। অবশ্য যাওয়া ব্যাটার উচিত হয়নি,
ওর ডিউটি হচ্ছে মোটর যাওয়া নিয়ে তারপর বাড়ি যাব। কোনো লোক না নামলে খাতির করে আমার বাক্স, বিছানার গাঁটরি আর সুটকেসটা ডাক বাংলোর বারান্দায় এনে রেখে দিলে, বললে, আপনার টর্চ রয়েছেই, একটু দূরেই গ্রাম, সেখানে গেলেই তারা কিপারকে ডেকে দেবে। কিন্তু বাবু, কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম, কি কি? এই সময় মোটর থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না, কিছু নয়, মানে এখানকার যে কিপার আবার তাগাদা হওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বলল, একলা মানুষ তো, তা ভয় পাবার কিছু নেই। এমন কিছু বলতেও পারলাম না, প্রায় ঘন্টা 3-4 লেট যাচ্ছে, তাই নিজে হাতেই একটু খাতির করলে। আর বলবার ছিলই বাকি। মোটরটা চলে গেল। যতক্ষণ তার একটু আওয়াজ শোনা গেল, আমি কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর একেবারে নিঃশব্দ হয়ে গেল, যেমন দপ করে জ্বলে ওঠার পর প্রদীপ নেবে, আওয়াজটা সেই রকমই একটা আর্তনাদ করে যেন নিভে গেল। নির্জন বাড়িটার বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারিদিকে পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যায়। দৃষ্টির সীমার বাইরেই নিবিড় অন্ধকার। ডান দিকটায় অন্ধকার যেন আরো এক মোচ ঘন। যেটা পেরিয়ে এলাম সেই পাহাড়টা আর কি। বেশ গুছিয়ে ভাবতে পারছি না। টর্চটা জেলে গ্রামের ঠিক দিকে যাই তো হয়তো পাশেই পাবো, আর যদি ভুল দিকে পা বাড়ায় তো বোধহয় এমন 2-4 মাইল গিয়েও মানুষের চিহ্ন পাবো না। দেখে তো আসছি সমস্ত দিন, নিতান্ত বিরল বসতি দেশ। লক্ষকটা সম্বন্ধে ড্রাইভার কি বলতে চাইছিল, থেমেই বা গেল কেন? কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো, পায়ের পিছনের দিকটায় একটা লম্বা ভিজের টানে আচমকা শিউরে উঠলাম। ফিরে দেখি একটা খুব বড় কালো কুকুর। তাড়াতে গিয়ে আরো শিউরে উঠলাম। হঠাৎ হঠাৎ মানুষের আওয়াজ শুনি, কাছেই বারান্দার কোণের কাজটায়। কুকুরের খটকাটা সামলাতে না সামলাতেই হঠাৎ এটা কানে যাওয়ায় একটু অভিভূত হয়ে উঠেছি। এমন সময় কুকুরকে শাসাতে শাসাতে একটা লোক অন্ধকারের মধ্যে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বললে, ও কিছু বলবে না হুজুর, মোটরে আজ আপনাদের খুব দেরি হয়ে গেল, কিছু দুর্ঘটনা হয়েছিল নাকি? লোকটার খুব বয়স হয়েছে বলে মনে হলো, আর আশ্চর্য রকম রোগা। এত রোগা যে চলছে তা মাটিতে যেন পায়ের আওয়াজটুকুও হচ্ছে না। গায়ে প্রায় আপাদ মস্তক মুড়ি দেওয়া একটা সাদা কম্বল। আঙুলগুলো এত শীর্ণ আর অস্থিসার, মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। মোটর ছাড়ার পর থেকে যে একটা কেমন গা ছমছম ভাব মনে যেমন লেগেছিল, মানুষ দেখে সেটা যাওয়া উচিত ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, যাওয়া তো দূরের কথা, বরং বেশ একটু বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো না বলা ঠিক। তাকে আর চোখে একটু ভালো করে দেখবার চেষ্টা করলাম। চাবি খোলো, এই যে খুলি বলে আমার আর দোরের মাঝখানটায় আমার দিকে পেছন করে দাঁড়ালো, আর ঝুঁকে
যেন কোমরের চাবিটা তালায় লাগিয়ে দিয়ে তালাটা খুলে ফেললে। দরজা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বললে, যান, আমি বাক্স বিছানা নিয়ে আসছি ভেতরে। তালা খুলল বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো শব্দ হলো না। যা হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবেই হয়েছে, তোমার যেমন সবল দেখছি। লোকটা হি করে হেসে উঠল। আমার কথাটা বলেই বারান্দায় মোড়গুলোর দিকে চলে গিয়েছিল বলে ওর মুখটা দেখতে পেলাম না বটে, তবে হাসির আওয়াজটা কানে একটু নতুন ধরনের ঠেকল, যেন মুক্ত মাঠের ওপর দিয়ে যে একটা কনকনে হাওয়া করে বয়ে যাচ্ছে, তারই একটা ঝলক ঘরের মধ্যে ঢুকে তরঙ্গিত হয়ে আবার কোন পথে বেরিয়ে গেল। হাসি, কিন্তু ওই হাওয়ার মতো সুরহীন আর কনকনে আমার হাড় পর্যন্ত যেন হিম হয়ে গেল। ভয়েরা তো সামনাসামনি আমি কখনো হইনি, কিন্তু নিরুপায়, আর নিরুপায় বলে জবরদস্তি একটা ধারণা আমার মনের মধ্যে বদ্ধমূল করবার চেষ্টা করলাম। না, নিশ্চয়ই মানুষ। নিজের মনকে ধিক্কার দেওয়ার চেষ্টা করলাম। দেখ তো, কথা কইলে এক জুড়ি মোট আনতে গেল, মানুষ নয়। টর্চটা জেলে ঘরে ঢুকে দেখবার চেষ্টা করলাম একবার। বেশ বড় ঘরটা। টর্চ ফেলতে আলোটা সামনে একটা খোলা দরজার মধ্যে দিয়ে ভেতরে আর একটা দেয়ালের ওপর গিয়ে পড়ল, অর্থাৎ এই ঘরের লাগোয়া আর একটা ঘর আছে। ছোটই বলে মনে হলো। বাক্স বিছানা আনার কোনো শব্দ না পেয়ে ফিরে টর্চ ফেলতে যাব, দেখি সবগুলি ঠিক পেছনে জড়ো করা হয়েছে। সুধেন, কিরকম লাগছে? ডাক শুনিয়া সুধেন একটু চমকিয়া উঠিল, একেবারে আবিষ্ট হইয়া গিয়াছিল। আর কি সামলাইয়া লইয়া বলিল, বেশ, এত হাতের কাছে যে ভূতকে পাবো কল্পনাও করতে পারি, আর এত স্পষ্ট ভূত যে বেশ বুঝতে পারা যাচ্ছে কোনো সাহিত্যিক গল্পের অবতারণা করে। তারাপদ তাহার মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, সদ্য একটা গাঁজাখুরি আরম্ভ করেছে, তা সে বরং ভালো। তুমি দুঃখ করছিলে বটে, তো তোমাদের সাহিত্যিক গল্পে সর্বদাই একটা যেন ধূপফুকুনি লেগে থাকে। হয়তো যা ভাবছি তা নয়, হয়তো যা মনে হবে ঠিক করেছি তার উল্টোটাই হয়ে বসবে। হয়তো ঠিক করে রেখেছি এইবার বিয়ে হবে, দুজনের একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। না, বেশ বৃষ্টিটা জমে এসেছে। সেই অত্যন্ত রোগা বুড়োটি নিঃশব্দে অবলীলাক্রমে সেই অত্যন্ত ভারী বোটগুলো এনে তোমার পেছনে জড়ো করলে, বুঝলাম। তারপর শৈলেন বলিল, জিনিসটা বোধহয় গাঁজাখড়ির মতো শোনাচ্ছে, কিন্তু আমায় বিশ্বাস করো, যা প্রত্যক্ষ দেখেছিলাম আর নিজের কানে শুনেছিলাম মাত্র, তাই তোমাদের কাছে বলে যাচ্ছে। একটা কথা আমি গোড়াতেই বলে রেখেছি, লুকোইনি। অর্থাৎ সেদিন সন্ধ্যে থেকেই কেমন একটা থমথমে ভাব আমার মনে একটা আধিপত্য বিস্তার করেছে। পাহাড়ের উপরে সেই গম্ভীর স্তম্ভিত ভাব, তারপর সেই জনহীন বাংলোতে সেইভাবে একলা পরিত্যক্ত হওয়া, সেই কালো কুকুরটাকে নিঃশব্দে এসে পা চেটে দেওয়া, তারপরে আচমকা সেই শীর্ণ লোকটার অন্ধকারের মধ্যে থেকে আবির্ভাব, সব মিলিয়ে ধারাবাহিকভাবে আমার আতঙ্কটা পুষ্ট করে যাচ্ছে। ওরই মধ্যে আবার লোকটাকে পেয়ে একেবারে একটু সাহসের মতো হয়েছিল বোধহয়, কিন্তু সে ভাবটা স্থায়ী হতে পেল না। হয়তো জিনিসগুলো আনতে রাখতে শব্দ হয়েছিল, প্রেত ইথার্জিও বটে,
প্রেত ইথার জাতীয় বটে, কিন্তু সে যা স্পর্শ করবে তাও যে লঘু হয়ে যাবে এমন কথা আমি কোথাও পাই। কিন্তু অন্যমনস্ক থাকার দরুনই হোক বা যে জন্যেই হোক, ঘুরে জিনিসগুলোর ওপর নজর পড়তেই মনে হলো, কই শব্দ শুনলাম না তো। একটা কথা বলিনি। আমি লোকটা বলেই চালাই, কোনো আলো সঙ্গে আনেনি। 3-4টে জিনিস এলো, দিব্যি ওজন দূরস্থ, অথচ একটু শব্দ কানে এলো, আর এসে পড়লেও যেন ফিরে না দেখতেই। একটা বিশ্রী খটকা লাগলো। কি বলতে চেয়েছিল লোকটার সম্বন্ধে? এই নয় তো যে সে নিজে দূরে থাকার দরুন সবসময় আসতে পারে না, আর সেই ফাঁকতালে চিন্তার মাঝখানেই সমস্ত শরীরটা আমার শিউরে উঠল। আর তখনই সে ভাবটা কেটে গেল, কেননা কড়া টর্চের আলোয় স্পষ্ট দেখছি একটা মানুষ ঘরের মধ্যে চলাফেরা করছে। এই শুনলাম, কথা কই, স্বরটা একটু চাপা, কিন্তু নাকি নয়। এ অবস্থায় সন্দেহ আবার বেশিক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম। বললাম, বিছানাটা ফেলতে ফেলো দিকে নেই। আচ্ছা, আগে আলোটা জ্বেলে ফেল। কোথায় আলোটা? টর্চার কতক্ষণ জ্বেলে রাখবো? জ্বেলে রাখা মানেই তো পয়সা পড়ানো। আলাপটা সহজ করে ফেলবার জন্য এইটুকু রসিকতাও করেছিলাম। লোকটা সেই সময় করে হেসে উঠল। বললেন, না, টর্চ আপনাকে বেশিক্ষণ জেলে রাখতে হবে না বাবু। প্রায় সঙ্গে সঙ্গেই একটা মজা হলো। টর্চের চাবিটা টিপে ধরে টর্চটা জেলে রেখেছিলাম। আঙুলটা একটু আলগা হয়ে গিয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে স্প্রিং গোলা টর্চগুলো হয় এরকম, কিন্তু এক্ষেত্রে আর জ্বলল না, ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা যে খারাপ হয়ে গেল। অত কড়া একটা আলো নেবায় আরও অন্ধকার হয়ে গেছে। কাউকে দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ ফিউজ হয়ে যাওয়াটা খেয়ালের মধ্যে আনিনি। ওরকম কয়েকবার হয়েছে, কিন্তু উত্তর না পেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হাত দুয়েকের মধ্যেই লোকটা ছিল, অথচ উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালিয়ে দেখি ঠেকে কিনা, কিন্তু কেন বলতে পারি না। আমার সাহস হলো না পরীক্ষা করতে। নিজের গলার আওয়াজে নিজের ভয়টা ভাড়াবার জন্যে একটু জোর আওয়াজে প্রশ্ন করলাম, কোথায় গেলে? উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছে। বুঝতে পারছি শরীরটা আমার ঝিমঝিম করে আসছে। মরিয়া হয়ে আরো জোরে বললাম, বলি, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? গেলে। হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতিধ্বনিতে ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটায় কাদের মেলা বসে গেছে। আমার ভয়ে অতি সজাগ কানে শোনালো যেন ঘরের চারিদিকে শতকণ্ঠে কারা আমারই কথার ব্যঙ্গ প্রতিধ্বনি করে চলছে। বলছে, গেলে কোথায়, গেলে কোথায়, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, বললাম, বললাম। শুনছো, শুনছো, শুনছো? অনুভব করছি মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠছে। কি যে করব বুঝতে না পেরে অসাড় হয়ে খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর পাশে নজর পড়তে মনে পড়ল দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে ছুটে বেরোতে যাব, দেখি সামনের দেওয়ালে একটি অস্পষ্ট আলো পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো।
পাশে জমাট বাঁধা এক খাবলা অন্ধকারের মতো সেই কুকুরটা। ময়লা চিমনি, তেলটা খারাপ নিশ্চয়ই। খানিকটা ধোঁয়ার নিচে একটা মিটমিটের শিখা জ্বলছে। গাছের শেকড় যেমন মাটি আঁকড়ে থাকে, সেই রকম ভাবে লিকলিকে কালো কালো আঙুল দিয়ে লোকটা লণ্ঠনের হাতলটা লেপ্টে ধরেছে। অস্পষ্ট আলো তার কঠোরগত চোখে উঁচু চোয়ালের হাড়ের ওপর পড়ে উৎকট দেখাচ্ছে। কিন্তু তা দেখার রোগা মানুষ, উপায় কি? যা হোক, ভূত তো নয়, ভূতে তো আর আলো জ্বেলে আনবে না। একটু অপ্রতিভ হয়ে বললাম, তাই বলি, তুমি বুঝি আলো আনতে গিয়েছিলে? আলোটা জেলে নিয়ে এলাম, এবার আপনার বিছানাটা করে দিই, খাবেন কি? বললাম, সেজন্য ভাবনা নেই, টিফিন ক্যারিয়ারে আমার খাবার আছে, তুমি শুধু বিছানাটা করে দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি বলে ফিরে মোড়গুলো দেখতেই চক্ষু স্থির, টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। বিমূঢ়ভাবে একটু তার মুখের দিকে চেয়ে থাকলাম। সকালে নাকি খাবার শুনতে ক্যারিয়ারটা? বললাম, বারান্দা থেকে আনোনি বোধ হয়, দাঁড়াও তো দেখি। আলোটা নিয়ে বারান্দায় এলাম, না, সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা বোর্ডগুলো ভেতর নিয়ে আসবার সময় লুকিয়ে ফেলেনি তো? কিন্তু তা প্রায় অসম্ভব। আমি যতদূর বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিস তিনটে এনেছে, তাতে একটা জিনিসই আনা চলে না, এর মধ্যে আর লুকোবার সময় পাবে কোথা থেকে? তবুও কেমন একটা জিদ ধরে গেল। সেই কালি পড়া আলো নিয়ে সমস্ত বারান্দাটা এমুড়ো ওমুড়ো একবার দেখে নিলাম। না, পাওয়া তো গেল, না পাওয়াতে আরো রোগ চেপে গেল, নিশ্চয়ই কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়ির পেছনে গেলাম। এক হারা বাংলো, মাঝখানে একটা বড় ঘর, দুদিকে দুটো ছোট ছোট ঘর। সামনের দিকে বারান্দা আছে, পেছন দিকে তাও নেই। বাড়িটার পরেই পরিষ্কার জমি, কোথায় আর লুকোবে? অথচ টিফিন ক্যারিয়ার আমি এনেছি। পাশে একবার পড়ে গিয়েছিল, বাটিগুলো সব আলগা হয়ে গিয়েছিল, গুছিয়ে ভালো করে বসিয়ে নিলাম। তবে চিন্তার মধ্যেই হঠাৎ দূরে নজর পড়ায় মনে হলো খানিকটা দূরে কম্পাউন্ডের শেষে একটা ঘরের মতো আছে, চোখ যেন ধরে ফেলেছে। এইরকম উৎসাহ নিয়ে এগোলাম। একটা ছোট্ট ঘরই শেকল দেয়া। ঢুকে ভেতরে গিয়ে দেখি একটা কেরোসিন তেলের আধ ভরা টিন, গোটা দুই আলো, গোটা দুই বালতি, কিন্তু টিফিন ক্যারিয়ার নেই। রাগ কি জিদ, কি নিরাশা, কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ার ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে, ঠিক নিশিতে পাওয়ার মতো আমি ক্রমাগতই সেই মিটমিটে লণ্ঠনটা হাতে করে বাড়িটার চারদিকে চক্কর দিয়ে চলেছি। দুবার, চারবার, পাঁচবার, তারপর আর হিসেব নেই। ঘুরেই চলেছে। মনে শুধু একটি মাত্র প্রশ্ন, আমার খাবার কোথায় গেল? ক্যারিয়ারের মধ্যে করে আনা আমার খাবার কোথায় গেল? আমার খাবার ভেতরে ভেতরে কার সঙ্গে যেন একটা তুমুল তর্ক বেঁধে গেছে। বাহ, এলেই হলো খাবার, অত কষ্ট করে স্বাদ করে নিয়ে এলাম। মাটির দিকে চেয়ে খুব এক মনে খুঁজছিলাম। হঠাৎ একবার চোখ তুলতে একরকম প্রায় আঁতকে উঠলাম। পাহাড়টা যেন ঘাড়ের ওপর এসে পড়েছে। প্রথম তাড়সটা কেটে গেলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। পাহাড়ের ঠিক মাথায় সবে এক ফালি চাঁদ উঠেছে। তারই আলোয় পাহাড়ের ওপরের রেখাটা স্পষ্ট হয়ে ওঠায় মনে হচ্ছে পাহাড়টা যেন খুব কাছে চলে এসেছে। কিন্তু অন্যমনস্ক হওয়ায় একটা ফল হলো, নিজে যে কোথায় রয়েছি জ্ঞান হলো। দেখি আলোটাতে আর কিছু নেই, গাঢ় কালির মধ্য দিয়ে
একটা ক্ষীণ রাঙা টকটকে শিকা কোনো রকমে দেখা যাচ্ছে। হঠাৎ কাটা শিউরে উঠল। হাতে হাত দিয়ে দেখি একেবারে হিম হয়ে গেছে। চাঁদের অস্পষ্ট আলোয় ঘড়িটাতে দেখি প্রায় একটা। অন্তত ঘন্টা 3 ঘুরেছি এই ছটা খানিক বাড়িটার চারিদিকে। ঘুরে ঘুরে আবার খুঁজেছি। শৈলেন একটু চুপ করিয়া সিগারেটে একটা দীর্ঘ টান দিয়া ধীরে ধীরে ধোঁয়া ছাড়িতে লাগিল। তারাপদও বলিল, বৃষ্টি দেখছি আজ আর থামবে না। সুধেন কহিল, তোমায় বাহাদুরি দেব, জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লে না, প্রায় সেই রকমই হয়। লোকে ভয়ের মধ্যে অনেক সময় ঠিক থাকে, কিন্তু ভয়ের ঝোঁকটা কেটে গেলে যখন দেখে কি অবস্থার মধ্যে ছিল, তখন অনেক সময় আর ডাল রাখতে পারে না, অনেক সময় মারা পর্যন্ত যায়। শৈলেন ধীরে ধীরে যেন আবিষ্টভাবে বলিল, অজ্ঞান তখনও হইনি, তবে কেন যে হইনি আমার এখনো আশ্চর্য বোধ হয়। ফিরে এসে দেখি লোকটা বারান্দায় একটা যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় হলো, কিন্তু তার চেয়ে বেশি রাগ হলো। বললাম, আমি ঘন্টা 3 কি ভেবে কথাটা শেষ করলাম। লোকটা 2 হাতে চোখ রগড়াতে রগড়াতে বলল, ঘুমিয়ে পড়েছিলেন বাবু, ঘুম কাতুরে মানুষ, পেলেন না? বললাম, না। বাসে এনেছিলেন ঠিক মনে আছে? আমার রাগটা আরো বেড়ে গেল। হাত ধরে একটা ঝাঁকানি দিতে যাব, তখনই সম্বিত হল। যদি হাত ধরতে গিয়ে শূন্য মুঠো মারি, কিংবা যদি দেখি শুধু একটা মরার হাত মুঠিয়ে ধরেছি। এখন তবুও তো মাঝখানে একটা সন্দেহের ব্যবধান আছে। আর তখন নিজেকে সামনে নিয়ে বললাম, আরে নিশ্চয়ই এনেছিলাম। বললে, আচ্ছা আপনি ভেতরে যান, নিশ্চয়ই খুব শীত করছে আপনার। আমার ভুল বোধ হয়, কিন্তু মনে হলো যেন ঘরে ঢুকে কপার দুটো ভেজিয়ে সেই অন্ধকারে আলোর শীষটা উস্কে দিয়েছে। এইটুকুর মধ্যেই লোকটা দরজা ঠেলে ঢুকল। টিফিন ক্যারিয়ারটি সামনে রেখে বলল, এই দিন। সেদিন আমি মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থায় আর ভয় থাকে না। মনস্তাত্ত্বিকেরা বলেন এটা বড় ভীষণ অবস্থা, এটা ঠিক বর্ডার ল্যান্ড। আর সন্দেহ নাই, বেশ বুঝতে পারছি হাতখানেক দূরেই আমার প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। তারই সঙ্গে কথা কইছি। বেশ স্পষ্ট দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? আছির সঙ্গে উত্তর হলো, আপনি যেখানে রেখেছিলেন। প্রতি মুহূর্তেই উৎকট ভয়ের এক একটা যেন ঢেউ আমার সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়েছে, আবার মিলিয়ে যাচ্ছে। ক্রমেই মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠেছি। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট নয়, সত্য তার সম্মুখীন হতে হয়। একটু রূঢ় স্বরেই বললাম, রেখেছিলাম মোটর বাসে, সেটা এখন কিছু নয় তো 25-30 মাইল দূরে। সেখান থেকে আনতে হলে শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয় শরীরটা ভেতর থেকে শিউরে শিউরে উঠতে লাগলো। 25-30 মাইল দূরে, 25-30 মাইল। এরপর এইটুকু মনে পড়ে, করে একটা ক্ষীণ হাসি হতে হতে একেবারে কত দূর পর্যন্ত গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। শৈলেন চুপ করল। মনে হলো
কাহিনীটা বলতে সে যেন একটু শান্ত হইয়া পড়িয়াছে। ক্রমে তার সহজ ভাবটা ফিরিয়া আসিল। এবার বেশ ঘরোয়া কথাবার্তার মতো বলিতে লাগিল। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন সকাল হয়েছে। দেখি আমার চারদিকে বেশ একটা ভিড় জমেছে। আমি একটা বড় ঘরে একটা খাটের উপর শুয়ে আছি। একজন লোক মাথায় আর একজন আমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছে লোকটির ওপর চোখ পড়তেই চোখ আর ফেরাতে পারি না। লোকটি করে হেসে বললে, কিছু ভয় নেই বাবু, রাতে অত ভয় পেয়ে গেলেন কেন? আমি না ধরে ফেললে তো পড়েই যেতেন মুখ উপড়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম অনেকক্ষণ, তারপর হুঁশ হলো। সত্যি তো, না হয় বেয়ারা রকম রোগাই, কিন্তু এই মানুষকে অত ভয় পাবার। তারাপদ সুরের বিস্ময় আর নিরাশা একরকম চিৎকার করেই উঠিল, মানুষ? শৈলেন ওই চেয়ারে হেলিয়া পড়িয়া কপট বিস্ময়ে প্রশ্ন করিল, তবে তোমরা কি ভেবেছ? হ্যাঁ, রোগার খাপছাড়া মানুষ মানুষই নয়? দুজনেই কতটা অপ্রস্তুতভাবে ভ্রুকুঞ্চিত করিয়া শৈলেনের দিকে চাইয়া রইল। সুরেন বলিল, আবার ঠকালে, সেই অভিজ্ঞতার ওপর রং ফলিয়ে গল্প। শৈলেন বলিল, তোমরা যে রস চেয়েছিলে সেটা পেয়েছ তো? ডাক বাংলোর কিপারেই যদি তা পরিবেশন করতে সক্ষম, তা আপত্তি কিসের? তারাপদে বলিল, বেশ গল্পই যদি সমালোচনার ধাক্কা সামলাও। মানুষ 25 মাইল দূরে বাসের ভেতর থেকে টিফিন ক্যারিয়ার নিয়ে এলো কি করে? আর সবই বাদ দিলাম, তোমার মনটা সেদিন ভয়ে খুব হাই স্ট্রং ছিল, সবই তার বিকাশ। শৈলেন ক্রমেই বেশি আশ্চর্য হইয়া বলিল, আনেনি তো অত দূর থেকে। তবে? শৈলেন উত্তর করিল, সে কথা তো ও লোকটা নিজেই বলে দিল। আমি যেখানে রেখে দিয়ে এসেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। কোথায় রেখেছিলে? মোটর থেকে নামিয়ে রাস্তায়। তারাপদ শুনলেন, শৈলেনের মুখ থেকে দৃষ্টি নামাইয়া চুপ করিয়া রহিল। শৈলেনের মতো অবস্থায় না পড়িয়াও যে তাহার মতো ধাঁধায় পড়িয়া গিয়াছি, তাহার জন্য বোধহয় একটু লজ্জিত হইল।